আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়কে জব্দ করার লক্ষ্য নিয়ে গো হত্যা নিষিদ্ধ করলো রাজ্য সরকার। কিন্তু এই গো হত্যা নিষিদ্ধ করবার ফলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় তো বটেই, বিশেষভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষ। আর পশ্চিমবঙ্গের অর্থনীতিতে একটা ভয়াবহ আঘাত নেমে আসতে চলেছে এই একটি সিদ্ধান্তের ফলে। আগামীতে পশ্চিমবাংলার অর্থনীতিতে এই গরু 1.5 ট্রিলিয়ন টাকার ব্যবসা দিত প্রতি বছরে। 1.5 ট্রিলিয়নের অর্থ 1.5 লক্ষ কোটি টাকা। তার সাথে 35 লক্ষ বাঙালি আগামী কয়েক বছরের মধ্যে কাজ হারাতে চলেছেন। আগামী 5 বছরে 1 কোটি মানুষ চাকরি পাবেন কি জানি না, কিন্তু গো হত্যা নিষিদ্ধ আইন কার্যকর হওয়ার ফলে গরুর দুধ আগামীতে বাঘের দুধ হতে চলেছে, অর্থাৎ দুষ্প্রাপ্য বস্তু হতে যাচ্ছে। গরিব ঘরের শিশুদের মুখে আগামী দিনে দুধ উঠবে না, আর দুধের অভাবে পশ্চিমবাংলার শিশুরা অপুষ্টির শিকার হবে, তাতে কোনো সন্দেহ নেই। আর তারই সাথে পশ্চিমবাংলার ঐতিহ্য, বাংলার পরিচয়, বাংলার রসগোল্লা, এই ময়রা শিল্পকে ঘিরে দুধ, ছানা, পনির, দই, এই শিল্পে বড়সড় আঘাত আসতে চলেছে। আর গোয়ালা সম্প্রদায়, হিন্দু ধর্মের গোয়ালা সম্প্রদায়, যাদের জীবন জীবিকা গরু কেন্দ্রিক, এই গোয়ালা সম্প্রদায় আগামী দিনে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। আর পাশাপাশি চর্ম ব্যবসার সঙ্গে যারা যুক্ত ছিলেন, পৃথিবী বিখ্যাত পশ্চিমবাংলার চর্ম শিল্প আগামী দিনে বড়সড় আঘাতের মুখে পড়তে চলেছে। বানতলা লেদার কমপ্লেক্স, যার জগৎ জোড়া খ্যাতি ছিল, সেই বানতলা লেদার কমপ্লেক্সেও আগামী দিনে তালা ঝুলতে চলেছে। তাই সব মিলিয়ে আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যেই পশ্চিমবাংলায় গো হত্যা বন্ধের কারণে আপামর হিন্দু সমাজের কত ভয়ঙ্কর ক্ষতি হতে চলেছে তার একটা খতিয়ান আপনাদের সামনে এই ভিডিওতে আমরা উপস্থাপন করব। যে তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব, প্রতিটা তথ্য বিভিন্ন রিসার্চ পেপার থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা চাইলে সেই সমস্ত তথ্য নিজেরা যাচাই করেও দেখে নিতে পারেন। চলুন এবার শুরু করা যাক। বর্তমান রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকা মতে একটি গরু কিংবা মহিষকে 14 বছরের আগে কোনোভাবেই তাকে বধ বা হত্যা করা যাবে না। অর্থাৎ কোনো কৃষক যে গরু পালন করছেন, সেই কৃষক যদি কোনো গরু বা মহিষকে বিক্রি করতে চান, তার আগে 14 বছর ধরে সেই গরুকে বাড়িতে পালন করতে হবে। তার অর্থ আজ 2026 সালে যদি কোনো গরুর বাচ্চা হয়, সেই গরুর বাচ্চাকে বিক্রি করতে পারবেন আপনি 2040 সালে। আজকের দিনে যেখানে বিচলি, খোল, ঔষধপত্রের যে দাম, এই দাম নিশ্চয়ই এখানে থাকবে না। তাই 2040 সাল পর্যন্ত কল্পনা করুন জিনিসপত্রের দাম কি হারে বেড়ে যাবে। আর একটি গরুকে যদি 14 বছর ধরে পালন করতে হয়, সেই গরুকে খাবার দেওয়া, ঔষধ দেওয়া, তাকে যত্ন করা, তার মলমূত্র পরিষ্কার করা এক ভয়াবহ কর্মকাণ্ড। সেই কর্মকাণ্ড একজন গরুর মালিককে 14 বছর ধরে করতে হবে। তার খরচ কেমন পড়তে পারে চলুন আমরা দেখে নিই। এই 14 বছর ধরে যদি কোনো কৃষক গরু পালন করে, তাকে খাবার, বিচালির ব্যবস্থা করতে হবে, তার জন্য ঘরের ব্যবস্থা করতে হবে, এবং নিরন্তর সবুজ ঘাস তাকে খাওয়াতে হবে। এই সব করতে গিয়ে একটা গরুকে আমরা দৈনিক যদি আমরা 100 টাকা করে খরচ পড়ে বলেও ধরে নিই, তাহলে 1 বছর এই একটি গরু পালন করতে একজন চাষির খরচ পড়বে 36,500 টাকা। আর 1 বছর যদি 36,500 হয়, অঙ্কের ভাষায় সহজ হিসেব, 14 বছর সেই গরু পালন করলে খরচ পড়বে 5,11,000 টাকা। তাহলে একটি গরু পালন করতে যদি খরচ পড়ে চাষির 5,11,000 টাকা, 14 বছর পর ওই কৃষক যদি গরু বিক্রি করতে যায়, বাজারে কত টাকা দাম পেতে পারে? প্রথমত বাজারে কোনো ক্রেতাই থাকবে না, কারণ গরুর গড় আয়ু 10 থেকে 12 বছর। 14 বছর সব গরু বাঁচে না। যদি বেঁচেও যায়, সেই গরুর স্বাস্থ্যের অবস্থা এতই করুণ হবে, কোনোভাবে মানুষ কিনতেই চাইবে না। তাহলে বড় জোর সেই গরু 10 থেকে 12,000 টাকার বেশি কৃষক পাবেন না। 10-12 হাজার টাকার জন্য সেই কৃষককে খরচ করতে হবে 5,11,000 টাকা। আমরা এমন এক সময়ে, এমন এক সমাজে বাস করছি, যেখানে বৃদ্ধ পিতামাতাকে ভরণ পোষণ করতে গিয়েই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, আমরা চাইছি না। সেই সমাজে দাঁড়িয়ে মানুষ গরু পালন করবে 14 বছর ধরে, এবং গরু বিক্রি করে তার লস হবে
5 লক্ষ টাকা। সুতরাং যে ব্যবসায় মানুষ লাভ করতে পারে না সেই ব্যবসা মানুষ কোনদিন করতেই পারে না। অতীত সেই সাক্ষী আমাদের দিচ্ছে, ভবিষ্যতে এর উল্টোটা হতে পারে না। কেন আমরা এই কথা বলছি? বর্তমান সময়ে দাঁড়িয়ে যেটা পুরুষ গরু, বলদ গরুর ব্যবহার অতীতে 1950 সালে যখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গো হত্যা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, সেই সময় বলদ গরু গাড়ি টানতো, বলদ গরু লাঙল টানতো, তার প্রয়োজনীয়তা ছিল। কিন্তু আজকের দিনে বলদ গরু না লাঙল টানে না গাড়ি টানে, অর্থাৎ বলদ গরুর কোনো ব্যবহার নেই। অথচ আপনি 14 বছর ধরে তাকে বাড়িতে পুষতে হবে 5.5 লক্ষ থেকে 7 লক্ষ টাকা খরচ করে। 2 নম্বর আসুন আমরা গাভীতে আসি। গাভী গরু সে দুধ দেয়, ফাইন, এটাই তার উপযোগিতা, অত্যন্ত প্রয়োজনীয় একটা শর্ত যে গাভী গরু দুধ দেবে। সেলিং এইখানে কিন্তু ক্রস, গাভীকে আপনি বিক্রি করতে পারবেন না 14 বছর আগে, সুতরাং আপনাকে পুষে যেতে হবে। কিন্তু গাভী কতদিন দুধ দেবে? 2 বছর পরে একটি গাভী গর্ভবতী হয়, 4 থেকে 5 বার সেই গরু গর্ভবতী হবে, বাচ্চা প্রসব করবে, দুধ দেবে। কিন্তু তারপর তাতেও তার মেরে কেটে বয়স গিয়ে 8 বছর হবে। 8 থেকে 14, মাঝখানে 6টা বছর আছে। সেই 6 বছর ধরে আপনাকে সেই গাভীকে বাড়িতে পুষতে হবে নিরর্থক, যেখানে একটা গাভীকে পুষতে গেলে বছর আপনার খরচ হবে 40,000 টাকা মিনিমাম। 40কে 6 দিয়ে গুণ দিন, 4 6 24, 2.5 লক্ষ টাকা খরচ হবে সেই গাভীকে পুষতে গেলে। এখন কোন মহান ব্যক্তি আছেন আমাদের সমাজে যিনি বিনা কারণে 2.5 লক্ষ টাকা গাভী পুষে খরচ করবেন, সেটা প্রশ্ন। তাহলে সেলিং, ফলে একটি গাভীকে যদি বিক্রি করা না যায় যখন সেই গরু আর দুধ দিচ্ছে না, স্বাভাবিকভাবেই গরু পোষার যে চ্যালেঞ্জ, কজন মানুষ নেবেন তা নিয়ে সন্দেহ। কাফ প্রোডাকশন, একটি গরু বাচ্চা প্রসব করে, ফাইন, সেখান থেকে বাচ্চা বিক্রি করে মানুষ লাভ করতে পারে। কিন্তু বাচ্চা যদি পুরুষ বাচ্চা হয়, এড়ে গরু হয়, সেই এড়ে গরু আবার কি করবে? সে লাঙলও দেবে না, গাড়িও টানবে না, তাকেও 14 বছর পুষতে হবে। সুতরাং বাচ্চা যদি পুরুষ বাচ্চা হয়, এড়ে বাচ্চা হয়, তাহলে কিন্তু সেই কৃষকের মাথায় হাত। আমাদের সমাজ যখন পুত্র সন্তান চায়, পুত্র সন্তানের জন্য লালায়িত হয়, মানত করে। এখন সেখানে গরুর ক্ষেত্রে যদি পুরুষ বাচ্চা হয় তাহলে কিন্তু সেই কৃষককে আত্মহত্যা করতে হবে, মানে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। আর এগ্রি ইউজ, গরুর গোবর থেকে যে সার তৈরি হয়, জৈব সার, সেই জৈব সার বাংলার কৃষি এবং মাঠকে বাঁচানোর জন্য অপরিহার্য। কিন্তু শুধুমাত্র গোবরের জন্য কেউ গরু পুষবে এটাও সম্ভব নয়। তাই আমরা দেখতে পেলাম গাভী কিংবা বলদ গরু, এই গরু পালন করে অর্থনৈতিকভাবে একজন কৃষক কোনোভাবেই লাভবান হবেন না যদি তিনি গরু বিক্রি করতে না পারেন। আর চাষি যদি গরু পুষে লাভবান না হন তবে কেন পুষবেন? গরু পুষবেন না, সিম্পলি তারা গরু রাস্তায় ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা হবে। তাই আগামী দিনে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে বেওয়ারিশ গরু দেখতে পাওয়া যাবে, যে গরুগুলি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে গাড়ি চাপা পড়ে মারা যাবে কিংবা অযত্নে সেই গরুগুলো ধুকে ধুকে মরবে। আর গোশালার প্রশ্ন এখানে আসতে পারে যে উত্তরপ্রদেশ বা বিভিন্ন রাজ্যে প্রচুর গোশালা তৈরি হয়েছে, গোশালাতে গরুদেরকে ভক্তি করা হবে, তাদেরকে আপ্যায়ন করা হবে। সেটা অতীতে ভারতবর্ষ সাক্ষী আছে, অসংখ্য গোশালা বন্ধ হয়ে গেছে এবং গোশালার গরুগুলো না খেতে পেয়ে তিলে তিলে মারা গেছে। তাই যদি সরকারি টাকায় মানুষের উন্নয়ন না করে গরুকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়, সেটা রাজ্যের মানব উন্নয়নের জন্য ভয়ঙ্কর হবে। তাই এই সব দিক যাচাই করে একটা কথা খুব দৃঢ়তার সঙ্গে আমরা বলতে পারি, আগামী দিনে পশ্চিম বাংলায় গরুর সংখ্যা হু হু করে কমে যাবে। আজ 2026 সালের মে মাস, যখন পশ্চিম বাংলা ভারতবর্ষের মধ্যে গরু পালনে 1 নম্বর রাজ্য, সব থেকে বেশি গরু পালিত হয় পশ্চিম বাংলায়, উত্তরপ্রদেশের থেকেও বেশি, সেই রাজ্য আগামী দিনে গরু পালনে ভারতবর্ষের সব থেকে শেষের দিকের একটি রাজ্য হবে। তাই গরু পালন যদি রাজ্যে না হয়, সেই রাজ্যে কলকাতার রসগোল্লা কোথা থেকে পাওয়া যাবে যদি ছানা না থাকে, যদি দুধ না থাকে? যারা নিরামিষাশী, যারা মাংস খান না, তারা নিরামিষ কিভাবে খাবেন? কারণ দুধের দাম 300 টাকা কেজি হবে বলে রাখা যায়, আর 300 টাকা কেজি দুধ হয়, পনিরের দাম 1000 টাকা কেজি হবে। এই 1000 টাকা কেজি পনির কজন খেতে পারবেন রীতিমতো সন্দেহ আছে। তাই গোটা পশ্চিম বাংলা জুড়ে অপুষ্টির মহামারী ছড়িয়ে পড়বে এই পশ্চিম বাংলায়। আর যদি গরু পালন না হয়, আমাদের রাজ্যের অর্থনীতিতে কি ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে। ময়রারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন, ঘোষ গোয়ালা যারা, তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং চর্ম শিল্প কিভাবে ভেঙে পড়বে, তার কিছু পরিসংখ্যান চলুন আপনার সামনে তুলে ধরি। সর্বপ্রথম যেখানে আঘাত পড়বে তার নাম এই ডেয়ারি শিল্প।
ডেয়ারি বেসড ইন্ডাস্ট্রি। আমাদের পশ্চিমবাংলায় মাদার ডেয়ারি আমরা সবাই নাম শুনেছি, আমরা নাম শুনেছি ভাগীরথী ডেয়ারি। এই সমস্ত বাঘা বাঘা ডেয়ারি যারা বিপুল পরিমাণে দুধ সংগ্রহ করতো প্রতিদিন, সেই সমস্ত ডেয়ারি গুলো ড্রাই হয়ে যাবে। সেখানে চাষিরা গরু পালন না করায় এই মাদার ডেয়ারিতে আর দুধ গিয়ে পৌঁছবে না। এক, ইতিমধ্যেই পশ্চিমবাংলায় দুধের ঘাটতি রয়েছে। বর্তমানে পশ্চিমবাংলায় দুধ উৎপাদন হয় 7.6 মিলিয়ন মেট্রিক টন, কিন্তু চাহিদা তার থেকে অনেকখানি বেশি। বর্তমানে পশ্চিমবাংলায় দুধের চাহিদা 8.8 মিলিয়ন মেট্রিক টন বাৎসরিক। সেখানে দেখতে পাচ্ছি প্রতি বছরে রাজ্যে দুধের ঘাটতি রয়েছে 1.2 মিলিয়ন মেট্রিক টন। আর তারপরে যদি গরু পালন বন্ধ হয়ে যায়, রাজ্যের দুধের আকাল পড়ে যাবে। ইতিমধ্যে যেটা আমি দাবি করেছি, গরুর দুধ বাঘের দুধ হবে। আর এই বাঘের দুধ যদি হয়ে যায়, 20 লক্ষ মানুষ কাজ হারাবেন, যাদের মধ্যে অধিকাংশ হলেন মহিলা। কারণ মহিলারা গরু পালনের সঙ্গে সব থেকে ওতপ্রোতভাবে যুক্ত। আর এর সাথে আরো বড় ভয়ঙ্কর, 1 বছরে পশ্চিম বাংলায় 1 লক্ষ কোটি টাকার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। যে টাকাগুলো এতদিন আসতো দুধ বিক্রি, দুধ থেকে তৈরি ছানা, পনির এবং ঘি, এই সমস্ত বেচাকেনা করেই পশ্চিম বাংলায় 1 লক্ষ কোটি টাকার বাণিজ্য হতো, যে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। চলুন আমরা পরবর্তী এবার দেখি ময়রা বেসড ইন্ডাস্ট্রি। পশ্চিম বাংলাকে গোটা পৃথিবীর মানুষ চেনে ল্যান্ড অফ রসগোল্লা বলে। সেই কলকাতার রসগোল্লা কিন্তু আগামী দিনে ক্ষতিগ্রস্ত হবে, মার খাবে। আর এই মিষ্টির ব্যবসা থেকে এই পশ্চিম বাংলায় বাৎসরিক 20,000 কোটি টাকার বাণিজ্য হয়। কলকাতা সহ পশ্চিম বাংলার সমস্ত শহর এবং গ্রাম ধরে বাৎসরিক দই মিষ্টির ব্যবসায় হয় 20,000 কোটি টাকার। কারা যুক্ত থাকেন? তাদের সঙ্গে যুক্ত ময়রা, যারা মিষ্টি প্রস্তুত করেন, যারা শপ ওয়ার্কার্স, মিষ্টির দোকানে কাজ করেন, মিষ্টি বিক্রি করেন, এই সমস্ত কাজে যুক্ত আছেন গোয়ালারা। গোয়ালা সম্প্রদায়ের মানুষ যারা দুধ দহন করেন, সেই দুধ থেকে ছানা প্রস্তুত করেন, ছানা বিক্রি করেন এই মিষ্টির দোকানগুলোতে। তারপর ট্রান্সপোর্টেশন স্টাফ, এই দুধ পরিবহন করে বিভিন্ন সমবায় সমিতিতে নিয়ে যাওয়া, সমিতি থেকে ওই ডেয়ারিগুলোতে দেওয়া, এই সমস্ত কাজে আরো বেশ কিছু মানুষ জড়িত রয়েছেন। সব মিলিয়ে 10 লক্ষ মানুষ তারা কাজ করেন এই ময়রা ভিত্তিক শিল্পে। সেই লোকগুলো কিন্তু কাজ হারাবেন। তার সঙ্গে সঙ্গে কালচারাল হেরিটেজ, ইতিমধ্যে আমরা জানি অনেক মামলা করে কাঠখড় পুড়িয়ে পশ্চিম বাংলায় রসগোল্লা জিআই পেয়েছে, ওড়িশাকে হারিয়ে। সেই স্ট্যাটাস যে রসগোল্লা কলকাতার পরিচয়, সেই পরিচয় আগামী দিনে হুমকির মুখে পড়বে এই গোহত্যা বন্ধ হওয়ার ফলে। তৃতীয় গুরুত্বপূর্ণ পার্ট, চর্মশিল্প। ইতিমধ্যে আমরা বলেছি বানতলা লেদার কমপ্লেক্স সারা পৃথিবীতে সুনাম অর্জন করেছে, এবং এই বানতলার তৈরি গ্লাভস, শীতের দেশের মানুষ যারা গ্লাভস পরেন, সেই গ্লাভসের বাজারে 90% মনোপলি রয়েছে এই কলকাতার বানতলার তৈরি লেদার গ্লাভসের। সেই লেদার ইন্ডাস্ট্রি বন্ধ হবে যদি পশ্চিম বাংলায় উন্নত মানের চামড়া আর না পাওয়া যায়। কারণ মৃত প্রাণীর শরীর থেকে যে চামড়া ছাড়ানো হয়, সেই চামড়া গুণগত মানের দিক থেকে একেবারে দুর্বল। তাই জীবিত প্রাণীকে জবাই করে যে উন্নত মানের চামড়া পাওয়া যায়, সেই চামড়া পশ্চিমবাংলা আগামী দিনে পাওয়া যাবে না। ফলে এই লেদার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি 23,000 কোটি টাকার বাণিজ্য হয় প্রতি বছরে পশ্চিম বাংলায়। সেই 23,000 কোটি টাকার বাণিজ্য হারাবে পশ্চিম বাংলা। আর এই লেদার ইন্ডাস্ট্রির সঙ্গে 5 লক্ষ মানুষ কাজে যুক্ত। সেই 5 লক্ষ মানুষ তাদের চাকরি হারাবেন। তাছাড়া বিভিন্ন গ্রামে যারা ছোট ছোট ব্যবসায়ী, যারা চামড়া সংগ্রহ করতেন, সেই চামড়া সংগ্রাহক এবং প্রস্তুতকারী যারা ছিলেন, তাদেরও ব্যবসা আগামী দিনে লাটে উঠবে। যদিও 2014 সালের পর থেকেই পশ্চিমবাংলার চামড়ার ব্যবসা ধুঁকছিল, সেই ব্যবসা ধুঁকতে ধুঁকতে এবার সরাসরি কফিন বন্দী হয়ে যাবে। পশ্চিমবাংলার লেদার ইন্ডাস্ট্রি কমপ্লিটলি সিলড অ্যান্ড ডেড হবে। তাই পশ্চিমবাংলার এই গোহত্যা বন্ধ আইন কার্যকর হবার পর বাৎসরিকভাবে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 ট্রিলিয়ন। আর এই গোহত্যা নিষিদ্ধ হওয়ার ফলে পশ্চিম বাংলায় একদিকে 1.5 ট্রিলিয়ন ভারতীয় টাকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি 35 লক্ষ মানুষের রুটি রোজগার, বেঁচে থাকার যে পেশা, সেই পেশা আগামী দিনে আক্রান্ত হতে যাচ্ছে। যদি পশ্চিম বাংলায় শুধুমাত্র গোহত্যা বন্ধ হতো, তাহলে রাজ্য এত ক্ষতিগ্রস্ত হতো না। যদি তার সাথে মহিষকে যুক্ত করা না হতো, মহিষ যদি ছাড় পেত, তাহলেও পশ্চিম বাংলায় দুধের সরবরাহ মোটামুটি ভাবে থাকতে পারত। কিন্তু গরু এবং মহিষকে একসঙ্গে ব্যান করার ফলেই পশ্চিম বাংলায় এই ভয়াবহ ক্ষতি হতে যাচ্ছে। পরিশেষে সকল দর্শক মন্ডলী যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, প্রত্যেককে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি
সার্বক্ষণিক আমার পাশে থেকে আমাকে উৎসাহ প্রদানের জন্য। এতক্ষণে হেডলাইন এবং ব্যানার দেখে আপনারা তো চিন্তা করছেন শেখ হাসিনা কি ভয়ঙ্কর বার্তা দিলেন। জি ভাই, শেখ হাসিনা একটা ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। তবে এই বার্তার মধ্যে তার আগে আমি বলবো যে বার্তা দেওয়ার পেছনে, আগে এবং পেছনে সব জায়গায় আপনার সহায়ক ভূমিকা পালন করেছে আমাদের তৃণমূল কর্মী ভাই বোনেরা। আমার মনে হয় আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা তিনি বুঝতে পেরেছেন যে তার ভাইয়েরা, তার সন্তানরা, তার সহযোদ্ধারা কেউ শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ চায় না, কেউ শেখ হাসিনা বিহীন বাংলাদেশ চায় না। আর যার কারণে তৃণমূল যে কর্মী সমর্থক ভাই বোন আছেন তারা বুক চিতিয়ে রাস্তায় সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব, সরকারের সমস্ত যন্ত্রকে উপেক্ষা করে মিছিল মিটিং করে যাচ্ছেন। এটাতেই আমাদের নেত্রীকে আরো বেশি সাহসী করে তুলছে। কারণ হচ্ছে আমাদের নেত্রী সঠিকভাবেই নির্ধারণ করতে পারছেন, বুঝতে পারছেন যে দেশ নেত্রীকে চায়। এই দেশ, এই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ। এই দেশের জনগণ শেখ হাসিনার হাতেই নিরাপদ। এই দেশটা, পুরো দেশটা, সবকিছুই শেখ হাসিনার হাতে নিরাপদ। সেটা যেমন আমার নেত্রী জানেন, তেমন আমাদের তৃণমূল কর্মী বৃন্দ জানেন। সুতরাং আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং স্যালুট জানাই। আমরা যারা বিদেশে বসে আছি আমরা লম্বা লম্বা কথা বলছি, এটা ভাই আমি অস্বীকার করতে রাজি নেই। আমরা বলছি, আমরা বলতেই থাকবো এভাবে, কিন্তু মূল কাজটা করছেন আমাদের তৃণমূলের ভাই বোনরা, আমাদের তৃণমূলের কর্মীরা। আপনারা ভাই বাংলাদেশের বীর। 71-এ যেমন মুক্তিযোদ্ধারা এসে দেশ স্বাধীন করে দিয়েছিলেন, আপনারাও সেম। আপনাদের প্রতি সশস্ত্র কৃতজ্ঞ এবং সম্মান জানাই। তো আসুন যে শেখ হাসিনা কি বার্তাটা দিলেন। আজকে হিন্দুস্তান টাইমসে একটি আর্টিকেল একটা বিশাল নিউজ ছাপা হয়েছে, যেটা সারা বিশ্বে আলোড়ন তৈরি করছে। অলরেডি বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। তো সেখানে শেখ হাসিনা যেই বার্তাটা দিয়েছেন, ওনাকে যা বলা হয়েছে, যা জিজ্ঞেস করা হয়েছে, তার মধ্যে থেকে ওরা যে হেডলাইনটা করেছে নিউ ইয়র্ক টাইম, এই যে আমার পেছনে যেটা দেখছেন নিউ ইয়র্ক টাইম বলতে সরি হিন্দুস্তান টাইমসের, সেখানে ওরা আর্টিকেলটা করেছে যে অনুপস্থিতি মানেই নীরবতা নয়, খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবো জননেত্রী শেখ হাসিনা, এটা সরাসরি বলেছেন এবং এখানে কোনো ভুল নেই। তো পুরো আর্টিকেলটা বিশাল বড়, এটা বাংলায় পুরোটা করে বা বললে এটা প্রায় আধা ঘন্টার উপরে লাগবে। আমি আপনাদের কিছু চুম্বক অংশ দিচ্ছি। যেমন নেত্রীকে ওরা প্রশ্ন করেছিল যে স্বদেশ প্রত্যাবর্তন, 1981 সালের স্বদেশ প্রত্যাবর্তন সেই স্মৃতি উনি বলেছেন যে 17ই মে আমরা মানে আমি যে জননেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। সেই দিনও তৃণমূল কর্মীরা ওনার পাশে ছিলেন, তারাই ওনাকে রিসিভ করে নিয়েছিলেন, তারাই তাদের আন্তরিকতা, সাহসিকতার মাধ্যমে ওনার নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। এর পরের প্রশ্নটাতে উনি বলছেন যে ফেরার সময়টা নির্দিষ্ট নয় বলতে উনি বলছেন ফেরার সময়টা যে কালকে ফিরছি পরশু ফিরছি না, একটা টাইম লিমিট দিয়েছেন, যেটা 6 মাসের একটা টাইম লিমিট দিয়ে দিয়েছেন। সেটা বলছেন শেখ হাসিনা বলেন তার দেশে ফেরার বিষয়টি কোনো নির্দিষ্ট তারিখের উপর নির্ভর করছে না। মানে ওনার নির্দিষ্ট তারিখ বলেনি যে কালকে ওই মাসের অমুক তারিখ, উনি 6 মাস বলেছেন। 6 মাস মানে 6 মাস কংক্রিট, এটা বলতে পারেন। এবং উনি বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তিনি দাবি করেন এটি শুধু তার ব্যক্তিগত প্রত্যাপনের বিষয় নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণের সঙ্গে জড়িত। তিনি আরো বলেন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা খুব দ্রুতই সেই লক্ষ্যে ফিরব। তার পরের প্রশ্নটা যাতে ছিল সেখানেও তিনি উত্তর দেন আমার অনুপস্থিতি মানে নীরবতা নয়। আমি একটি বিষয় সুস্পষ্ট বলতে চাই, আমার অনুপস্থিতি মানে আমার নীরবতা নয়। তিনি দাবি করেন দেশের জন্য তিনি প্রতিনিয়ত লড়াই করছেন আন্তর্জাতিক কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইন, বৈশ্বিক গণমাধ্যম সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি আরো বলেন আমি 19টি হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছি, কিছুই আমাকে থামাতে পারেনি। এবং শেষে তিনি ঘোষণা দেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাই খুব শীঘ্রই আমি বাংলার মাটিতে ফিরব, যেটা তিনি বলেছিলেন 6 মাসের ভেতরে ফিরবে। এরপরে ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও কি দল ফিরবে। তিনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও দল ফিরবে। তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকা এবং তার বিরুদ্ধে একাধিক মামলার বিষয়ে প্রশ্ন করলে শেখ হাসিনা বলেন
আওয়ামী লীগ জনগণের দল, বন্দুকের জোরে বা ক্ষমতার আশীর্বাদে এই দলের জন্ম হয়নি। তিনি বলেন কাগজে লেখা কোনো নিষেধাজ্ঞা আওয়ামী লীগকে দমন করতে পারবে না। যদি নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে থামানো যেত তাহলে বাংলাদেশের জন্মই হতো না। নেত্রী এই বিষয়টা বলেছেন এবং নেত্রী বলছেন নিষেধাজ্ঞা আসলে ভয়টা হচ্ছে যে বর্তমান সরকারের। সেখানে উনি যেটা বলেছেন যে শেখ হাসিনা বলেন যারা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করে তারা ইতিহাস জানে না। তিনি বলেন এই নিষেধাজ্ঞা আসলে ক্ষমতাসীনদের ভয়কে প্রকাশ করে। তার অভিযোগ আওয়ামী লীগ যদি সংগঠিত গণতান্ত্রিক রাজনীতি করতে পারে তাহলে রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন এখনো লক্ষ লক্ষ সমর্থক, হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশে আছেন যারা হামলা, মামলা, বড় নির্যাতনের মধ্যে ঐক্যবদ্ধ আছেন। যেটা আমি প্রথমেই বলেছি যে ওনার প্রথম শক্তি হচ্ছে যে তৃণমূল বলতে সমস্ত তৃণমূল যারা এই মুহূর্তে হামলা, মামলা, হত্যা, নির্যাতন, বাবা মা হারা হয়ে এখনো জননেত্রী শেখ হাসিনার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের শক্তি, ওনার শক্তি। আমি প্রথমে যে কথাটা বলেছিলাম উনি সেম সেই কথাটাই বলেছেন। এবং সর্বশেষ ওনাকে যে প্রশ্নটা করা হচ্ছে মাইনাস আওয়ামী লীগ বিষয়ে, উনি যা বলেছেন সেটা হচ্ছে যে দলের কিছু নেতা শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ গ্রহণযোগ্য হতে পারে বলে মন্তব্য করেছেন। সেই বিষয়ে তিনি বলেন, সাংবাদিকদের প্রশ্ন ছিল যে দলের কিছু নেতা শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ গ্রহণযোগ্য হতে পারে বলে মন্তব্য করেছেন। সেই ব্যাপারটা তিনি বলেন দলের আদর্শিক কর্মীরাই নেতৃত্ব নির্বাচন করবেন এবং দল সংস্কার বা সমন্বয় একটি চলমান প্রক্রিয়া। তিনি আরো বলেন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে কিন্তু দল কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তার মানে আওয়ামী লীগের কিছু নেতা যদিও চান কিন্তু তৃণমূল কর্মীরা বা আম জনগণ যাকে বলি তারা কখনো অন্যায় করেনি, তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়। তারাই সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ কে চালাবে। সুতরাং পুরো এটা আপনারা যদি চান তাহলে হিন্দুস্তান টাইমসে আপনারা জাস্ট গুগলে লিখতে পারেন শেখ হাসিনা উইথ হিন্দুস্তান টাইমস, পুরো আর্টিকেলটা ইংলিশে পাবেন, সেটা বাংলায় ট্রান্সলেট করে দেখতে পারেন। এছাড়াও হয়তো অন্যান্য অনেক পত্রিকা এই মুহূর্তে চলেও আসতে পারে, সেইখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং এটা পড়ে নিতে পারেন। সুতরাং আমরা সকলে ঐক্যবদ্ধ হওয়া দরকার। নেত্রী যেটা বলছেন যে আমাদের ঐক্যবদ্ধ শক্তি সবকিছু করে দিবে। আমরা আরো যত বেশি সুসংগঠিত হব, যত বেশি ঐক্যবদ্ধ হব, তত বেশি আমরা শেখ হাসিনাকে 6 মাস আগেই বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর শক্তি এবং সাহস রাখি। এই বিশ্বাস আমার যেমন আছে, নেত্রীর আছে, এই বিশ্বাস তৃণমূল কর্মীদেরও আছে। আমরা সবাই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। আমাদের একমাত্র নেতা বা একমাত্র নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।